স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। আন্দোলন, সহিংসতা, ষড়যন্ত্র সহ নানামুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে হবে এই ঐক্য, তার রূপরেখা এখনো স্পষ্ট নয়। রাজনীতিক ও কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, কোনো দল মতকে বাদ না দিয়ে শুধু অভিযুক্তদের বিচারের আওতায় এনে নির্বাচনের দিকে এগুতে হবে, অন্যথায় পরিণতি খুব একটা ভালো হবে না। ৫ই আগস্টের পর থেকেই বাংলাদেশের মানুষ যেন চড়ে বসেছে এক রাজনৈতিক রোলার কোস্টারে। প্রতিদিন নানা আন্দোলন, দাবি দেওয়া, রাজপথ বন্ধ, সহিংসতা সহ ঘটছে হত্যার মতো ঘটনাও। এছাড়া নাগালে আসছে না দ্রব্যমূল্য, বাড়ছে অনিশ্চয়তা। এই বাস্তবতায় অভ্যুত্থানের সুফল নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্যর কথা বলেছে বিএনপি। বৃহস্পতিবার প্রায় একই মত জানিয়েছে জামায়াতে ইসলামও। সরকারের উপদেষ্টারা বলছেন, সংস্কার দৃশ্যমান হবার পর ভোট, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন। আমাদের দল থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করার জন্য তার প্রথম দিন থেকে যেটা দরকার ছিল, এখনও আমি মনে করি দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত একেবারে স্বৈরাচারী দল ছাড়া অন্যদের সাথে আলাপ আলোচনা করে সে একটা পথ যদি বের করতে চায়, তাহলেই সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। এদিকে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা সব দলের রাজনীতি করার অধিকারের উপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ যে রাজনীতিবিদদের বিরুদ্ধে, তাদের বিচারের আওতায় এনে রাজনৈতিক সমন্বয় করতে হবে। এতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক ঠিক থাকবে বলে মনে করেন তারা। তারা অলরেডি বলা শুরু করেছে, একটা হলো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা তারা স্পষ্ট করেছে। এমনকি জার্মান অ্যাম্বাসাডর তিনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন খুবই স্পষ্টভাবে। তারা ওই সব দলের নির্বাচন চাইবে। এর একটা বড় কারণ হচ্ছে, যেহেতু তাদের ইনভেস্টমেন্ট থাকে এবং তারা চায় না যে আবার হট্টগোল হয়ে আবার অস্থিরতার মধ্যে পড়ে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যেন ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল ও মতকে বাতিল করার ফলাফল দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না এবং সফল হতেও পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত একচোখা নীতি অবলম্বন করছে। তারা বিবৃতি দিয়েছে, কিন্তু একজন আইনজীবী হত্যার ব্যাপারে কোনো কথা বলেনি। কেউ যাতে দেশের ব্যাপারে চোখ রাঙাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এই বিএনপি নেতা। বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি গোষ্ঠী তৎপর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসাইন। আর দেশের ভাবমূর্তি রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। পরে আলিফের পরিবারের কাছে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন সরকারের দুই উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। তাদের কাছে আবেগতাড়িত কণ্ঠে আলিফ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা ও স্বজনরা। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইনকাম দিছে,
এদের নেতা সবগুলো ফাঁসিছে। আমি যে জড়িত আছে তাদের সবারও আমরা বিচার চাই, সুস্থভাবে বিচার চাই আমরা। সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এ সময় আলিফের বাবার হাতে স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির 7 লাখ টাকার চেক তুলে দেন। এর আগে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন, আলিফের হত্যাকারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি মহলের অপতৎপরতার কথাও উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন, এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে ভোট আয়োজন নিয়ে তেমন চ্যালেঞ্জ দেখছেন না তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্ক করেন কবি নজরুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তুলে ধরেন নির্বাচন নিয়ে নিজেদের নানা যুক্তি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন জরুরি। মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি করা হয়েছে, যে গুম খুন লুটপাট করা হয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবকিছু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই আয়োজনে যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা ওত নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, নতুন ইসির কাছে নির্বাচন নিয়ে তেমন চ্যালেঞ্জ নেই, তবে জটিলতা আছে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে। আমার তো মনে হয় এই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ নাই, তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো। যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। তিনি জানান, নির্বাচন কবে হবে তা বলার সময় এখনো আসেনি, তবে সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেবে কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জানাবো বাজার দর পরিস্থিতির খবরাখবর। সারা দেশে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, সেই সাথে কমছে দাম। তবে ঢাকার বাইরের পাইকারি বাজারের তুলনায় খুচরায় সবজির দরে পার্থক্য 30 টাকা পর্যন্ত। এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানান অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। তার আগেই বাজারে ভরে উঠেছে শীতের সবজিতে। সবজি সরবরাহ বেড়েছে বরিশালে, এতে দাম কমেছে। বাজারে লাল শাক, মূলা শাক ও পালং শাক গেল সপ্তাহে 30 টাকা দরে বিক্রি হলেও এখন দাম 15 টাকা। কমেছে কাঁচামরিচ, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে ও লাউয়ের দাম। তবে অপরিবর্তিত আলু, বেগুন, গাজর, টমেটো ও করলা সহ আরও কিছু সবজির দর। সবজির দাম হাতের নাগালে আসায় খুশি ক্রেতারা। সবজির আমদানি ভালো আছে, দামও মোটামুটি আগের থেকে একটু কম আর কি। সকল তরকারি আসছে পড়ছে, দাম অনেক কমে গেছে। আগে সিম ছিল 100 টাকা, এখন হয়েছে 50 টাকা। ফুলকপি এখন 30 টাকা কেজি, আর আগে ছিল 100 টাকা পর্যন্ত।
সরবরাহ বাড়ায় ঠাকুরগাঁয়ের বাজারেও দাম কমতে শুরু করেছে সবজির। 2 সপ্তাহ আগের তুলনায় প্রতিটি সবজির দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। গত 2 সপ্তাহে বাজার একটু নিম্নমুখী, জনগণের হাতে লাগালে আছে। সবজির দাম যদিও কিছুটা কম হয়েছে, কিন্তু আলুর দামটা 80 টাকা কেজি। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের মধ্যে 20 থেকে 30 টাকার তারতম্য থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এজন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত খুচরা ব্যবসায়ীদের। আজকে দাম বেশি, কালকে দাম কম, মিলিয়ে টিলিয়ে তাতে খুব সমস্যা পড়তেছি। মধ্যস্বত্বভোগী যারা, ওনাদের এই সিন্ডিকেট বা ওই যে দ্রুত তারা মালের দাম বৃদ্ধির কারণে আমরা আসলে কষ্টে পড়ি। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে 20 টাকা কেজি ডিফারেন্স। দাম কমাইতে হবে, এটা মনিটরিং করতে হবে। সবজি সহ সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে রাজধানীতে শীত জেকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে। যেখানে 1 কেজি টমেটো খুচরায় কিনতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে, তবে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকার পত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। শালগম প্রতি কেজিতে 10 টাকা কমছে, মূলা প্রতি কেজিতে 10 টাকা কমছে, আর কপি প্রতি পিসে 5 টাকা করে কমছে। তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে। আড়তে যে মূলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম 30 টাকা আর খুচরায় 50 থেকে 60 টাকা। পাইকারিতে দেশি টমেটো 100 টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে 150 টাকায়। শসার কেজি 80 টাকা, গাজর 140 টাকা, এই কাঁচা টমেটো 180 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, বেগুন আছে 50 টাকা 60 টাকা কেজি, মূলা আছে 30 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা কেজি, গাজর আছে আপনার 140 টাকা। দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে, দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি। মানে এখন আপনার ওই যে আইসাও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখনো পাই নাই। টমেটোর দাম আমরা যখন পাইতাম 60 টাকা 70 টাকা 50 টাকা, এখন কিনা লাগছে 130 টাকা কেজি টমেটো। চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয়, এজন্য বাজার তদারকির তাগিদ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও 75 জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আরব আমিরাত। এ নিয়ে 188 জনকে মুক্তি দিল দেশটি। শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার আলম। পোস্টে তিনি লিখেন, ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় গ্রেপ্তারে আরও প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। ময়মনসিংহের মাসকান্দায় বিশিক শিল্পনগরীতে আগুনে পুড়েছে একটি কীটনাশকের গুদাম। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কর্তৃপক্ষ বলছে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে পাশের কারখানায় বালাইনাশক তৈরি করা হতো। শুক্রবার সকাল 10:30 ময়মনসিংহের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ কোম্পানির কীটনাশকের গুদামে হঠাৎই আগুন লাগে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কাঁচামাল ও কেমিক্যাল থাকায় বাড়তে থাকে আগুনের ভয়াবহতা। ওই পাশে একটা কারণ আছে, দারোয়ান খবর দিচ্ছে, গেট খুলছে, গেট খোলার ভিতরে দেখি ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। তারপর আমরা দৌড়াদৌড়ি করে আইসা ফায়ার সার্ভিসের সঙ্গে পাইপ টাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। এখানে পানির উৎস থাকা যথেষ্ট দরকার ছিল, কিন্তু এখানে কোনো পানি না পাওয়ায় আমাদের প্রথমে বেগ পেতে হয়েছে। পরবর্তী আমরা এই বিসিকের বাইরে পাবলিক একটা পুকুর থেকে আমরা পানি সংগ্রহ করে আমরা আগুনের কাজ শুরু করি এবং আমাদের আগুন নিরূপণে ওই পুকুর অনেক সহযোগিতা করছে। কর্তৃপক্ষ বলছে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে বালাইনাশক তৈরি করা হতো পাশের কারখানায়। কারখানাতে যে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা এখানে একটা কারখানায় আমরা বিস্কের ভিতরে এখানে আমরা একটা গোডাউনে আমাদের মালামালগুলো রাখি। আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে 1.5 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠছে পর্যটন খাত। পর্যটকদের পদচারণায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের। সারা বছর পর্যটক সমাগম থাকলেও হেমন্ত ও শীতে তা কয়েক গুণ বেড়ে যায় পাহাড়ে। বেশ কিছুদিন অস্থিরতার পর স্বাভাবিক হওয়ায় পর্যটকের আনাগোনা বাড়ছে। নয়নাভিরাম সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন স্পটে ভিড় করছে পর্যটকরা। 1.5 মাস বন্ধ থাকার পর শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে ভোর থেকে পর্যটকের পদচারণায় মুখরিত। খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে সমাগম। পাহাড়ে বেড়াতে এসে খুশি পর্যটকরা। সরকার এবং সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে সাজেকে পর্যটক যাওয়ার অনুমতি দিয়েছে এবং এই খোলাতে যথেষ্ট পর্যটক আমরা সারা পাচ্ছি। এখন আপনার সাজেক খোলার পরে প্রায় এসি নন এসি বাস মোটামুটি চলতেছে। এখন তো আপনার সিজনে তো প্রায় আসতেছে আর কি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের। এতে ক্ষতিও কিছুটা পুষিয়ে যাবে। চলতি মাসের 5 তারিখে আমাদের নিষেধাজ্ঞা খুলে দেয় এবং এরপর থেকেই ইনশাল্লাহ যথেষ্ট পর্যটক আসতেছেন এবং আমাদেরও ব্যবসা বাণিজ্য আল্লাহর ইচ্ছা অনেক ভালো হচ্ছে। এরই মধ্যে বুকিং হয়েছে 60 থেকে 70% হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নোয়াননি তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন যে দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি, অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়, তো আমাদের বক্তৃতার সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা শোনে। অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শোনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনের ছাত্রদের নামটা সবার আগে এসছে, তাই না? কিন্তু কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু তার হিসেবটা রাখি না। এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে। এখানে গিয়ে আমি দেখেছি প্রায় 40% হচ্ছে শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে অথবা গার্মেন্টসে কাজ করে অথবা রিক্সা চালায়। এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি কথাগুলো তুলে আনছি এই জন্য যারা তোমরা বুঝবে ভালো, কারণ তোমরা মাঠে থেকে লড়াইটা করেছ, দাঁড়িয়ে লড়াইটা করেছ, তাই না? ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছো। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সেই রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট 2024 এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত 11 জন খেলোয়াড়ের মধ্যে ভিনিসিয়াস, রদ্রি, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে আছেন লিওনেল মেসিও।
মেসি সর্বশেষ 2 বছর সহ 3 বার জিতেছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। তবে ইন্টার মায়ামিতে খেলা এই আর্জেন্টাইন মহাতারকা চলতি বছরের ব্যালন ডি'র পুরস্কারে 30 জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন না, কিন্তু এবার চলে এসেছেন ফিফা দ্য বেস্টের সেরা 11 জনের মধ্যেই। দ্য বেস্ট পুরস্কারে ফিফা মেন্স প্লেয়ারের পাশাপাশি আরও 10টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে 2 বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছেন বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড। এছাড়া আছে ফিফা ফ্যান্স অ্যাওয়ার্ডও। এই পুরস্কারগুলোর প্রতিটিতে ভক্ত সমর্থকেরা ভোট দিতে পারবেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ ভোট দেবেন ফিফা সদস্যগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। ফিফা ওয়েবসাইটে ভোট চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। ফিফা দ্য বেস্টে মেসি, ভিনি, রদ্রি ছাড়াও সেরা 11 খেলোয়াড়ের মধ্যে আছেন বেলিংহাম, এমবাপ্পে, কারভাহাল, হালান্ড, ক্রুস, ভালভার্দে, ভার্টস ও ইয়ামাল। এদিকে ছেলেদের বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে ও জাভি আলোনসো। আর সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে আছে আর্জেন্টিনার এমি মার্তিনেজ, ব্রাজিলের এদারসন, স্পেনের রায়া ও উনাই সিমন আর রিয়াল মাদ্রিদের লুনিন। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।